ইউসুফ আর আয়েশাকে আমার কাছ থেকে ওরা গোপনে একটি পরিবারকে দত্তক দিয়ে দিয়েছে। ওদেরকে আমি খুঁজছি। এতটা নিষ্ঠুরতা কিভাবে মেনে নেওয়া যায়? কোথাও পাচ্ছি না। আমি কি এখন হচ্ছে কি এখানে? করব? কার কাছে কি যাব? হয়েছে? নাকি আইনের আশ্রয় নেব? এই তো এখানে একটা বাচ্চা, বাবা। বুঝতে পারছি না। কি করছো তোমরা? মাথা খারাপ হয়ে গেছে নিশ্চয়। আয়শা মা আমার, এটা সত্যি খুবই দুঃখজনক। আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে। বলো তুমি। ইমরান ভাইয়ের প্রতি ওরা চরম অবিচার করছে, এটা একদমই ঠিক না। আহা বাবা, তোমরা কি পাগল? বন্ধ করো তো এটা। মাথা খারাপ হয়েছে নাকি তোমাদের? সমাধান তো হয়েই যাচ্ছিল। মোস্তফা বাবা, একটু শোনো। তোমার সাথে কি একান্তে আমি 5টা মিনিট কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই কর্নেল, চলুন। আহা, আবারও না, প্লিজ। পাগল হয়ে গেছে সব। এসব বন্ধ করো এখন, এসো। হ্যালো, বাহারি বলছি। কে? বাহারি, তোমাদের জন্য একটা নতুন প্রস্তাব আছে। আমি তোমাদের ফাইলগুলো দিয়ে দেব, আর তোমরাও সদরুদ্দিনের সাথে সব সম্পর্ক শেষ করবে। তোমরা নিজেদের বাঁচাবে আর আমি আমার ছেলেকে বাঁচাবো। এটার পরেও যে আক্রমণ করবেন না তার কি গ্যারান্টি আছে? তোমরা লড়ছো বাহারি উম্মানের সাথে। এখন পর্যন্ত আমি প্রতিশ্রুতি ভঙ্গ করেছি? আসলে প্রস্তাবটা ভালোই মনে হচ্ছে। আমার বন্ধুদের সাথে কথা বলে আপনাকে জানাবো। জলদি জানাও। ঠিক আছে। কি বললো? ছেলের বিনিময়ে ফাইল ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিল। আসলেই? কি বলবো এখন? এখানে ভাবার কি আছে? মেনে নেব আমরা। জাহান নামে যাক সদরুদ্দিন। আর নেসেত? নেসে তো জাহান নামে যাক। আমরা নিজেদের বাঁচার পথ খুঁজি। ঠিকই বলেছেন। ওনাকে এখনই জানান রাজি আছি আমরা। আপনি 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 কি বলছেন কর্নেল? কি বলছেন? কি বলছেন আপনি? হ্যাঁ, আপনি আপনি কিভাবে আত্মহত্যা করতে পারেন কর্নেল? ভাগ্যিস ওরা গ্যাসের লাইনটা কেটেছিল, এই জন্যই তো ফিরে আসতে পেরেছি। যদি ওরা এটা না কাটতো তাহলে হয়তো আজ আমার জানাজায় শরীক হতে তোমরা। ইয়া আল্লাহ, তুমি মাফ করো আল্লাহ। কর্নেল, 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 ভেবেছিলাম আপনি এখানকার সবচেয়ে বুদ্ধিমান, কিন্তু এখন তো দেখছি আপনিই বড় বোকা। আর কখনো আত্মহত্যার চেষ্টা করবেন না, কখনো না। আমি আপনাকে মরতে নিষেধ করছি, বুঝতে পেরেছেন? হ্যাঁ। একটা বিষয় ভালো করে ভেবে দেখুন, আপনি যদি মারা যান আর 3জন ইউনিভার্সিটির স্টুডেন্ট যদি এই অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করে আর জোরে জোরে মিউজিক বাজাতে থাকে, এরপর মেয়েরা আসতে থাকে আর বের হতে থাকে, তাহলে কি হবে এই অ্যাপার্টমেন্টের? তুমি একদম ঠিকই বলেছো বাবা। অবশ্যই ঠিক বলেছি। সবকিছু হয়েছে ওই মহিলার কারণে। আসলে বিষয়টা এমন না, সবকিছু কেমন যেন একের পর এক ঘটে গেছে। কিরকম সেটা? তুমি যেমন ধরো, আসলে মোস্তফা বাবা, আমার জীবনে তো আসলে তেমন কিছুই নেই, শুধু এই এক মুহূর্ত। এরপর আমার ঘুম ভেঙে গেল। ঠিক আছে কর্নেল, কর্নেল, আমরা এখানে কি করছি? কি করছি আমরা এখানে? আমরা কি প্রতিবেশী নই? হ্যাঁ, মানলাম আজকাল হয়তো প্রতিবেশী সুলভ সম্পর্ককে আগের মতো অতটা মূল্য দেয়া হয় না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কর্নেল, কর্নেল, আমি আপনাকে অনেক ভালোবাসি। এই পুরো অ্যাপার্টমেন্টের সবাই আপনাকে ভালোবাসে। এরকম কাজ আপনি আর কখনো করবেন না, ঠিক আছে? এদিকে আসুন। মোস্তফা,
ভেতরটা পুড়ে যাচ্ছে ভাই, ভেতরটা পুড়ে যাচ্ছে। এর একটা সমাধান খুঁজে বের করতে হবে। প্রথমে সেফের চলে গেল, আর এখন সদরুদ্দিন একেবারে চলে গেল। হ্যাঁ বলো না, আমিও এখান থেকে চলে যাচ্ছি। কোথায় যাবে তুমি? এই তো ভেতরে, কারাগারে। কেন? হ্যাঁ, নামিককে আমি মেরেছি না, পুলিশের কাছে কাল সারেন্ডার করব। কি বলছো? হ্যাঁ, আল্লাহ তোমার সহায় হন ভাই। কি আর করা, তোমার সাথে আমি প্রতিদিনই দেখা করতে যাব, কাপড় চোপড় নিয়ে, খাবার দাবার নিয়ে। তোমাকে অনেক ধন্যবাদ ভাই। তুমি কি আসলেই একটা আহাম্মক? তুমি 130 জন লোককে খুন করেছো, মনে নেই? বেশি বলছো। ঠিক আছে, মিনিমাম 30 জন লোককে তো খুন করেছোই। যাদের খুন করেছো তাদের মধ্যে কয়েকজন সাহসী পুরুষও ছিল। তুমি তাদের জন্য স্যারেন্ডার করবে না, অথচ ওই বোকাটার জন্য স্যারেন্ডার করবে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটাও তো খুন। ঠিক আছে, বুঝলাম, হ্যাঁ এটাও একটা খুন। কিন্তু তুমি এমন একজনকে খুন করেছো যে তার স্ত্রীকে মারধর করতে আর মেরে ফেলার চেষ্টা করেছিল, তার জন্য স্যারেন্ডার? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমিও একটা অবস্থান নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে ভাই আমার, ঠিক আছে তাসকাফা সাহেব, তুমি তোমার অবস্থান নাও, কিন্তু সেটা কারাগারে গিয়ে নয়, এখানেই নাও। হ্যাঁ, এদিক থেকে ঠিকই বলেছো। তাহলে এই দৃষ্টিকোণ থেকেই দেখো, এভাবে দেখো আর আমাকে রাগিও না। আমি বরং বাইরের ঘরে গিয়ে দেখি, সে হয়তো ওখানেই আছে। এখন কোনো হোমওয়ার্ক নাই স্যার বাবা, যাও, গুড নাইট, যাও। একটা টপিকস তো হতে পারে, হ্যাঁ, দেখেন কোন বিষয়টা ভালো হবে। গুড নাইট স্যার বাবা, গুড নাইট। বাচ্চাটা কিছু বলছিল, দরজাটা বন্ধ করে দিল। সমস্যা নাই, ইটস ওকে। আল্লাহ একটা দরজা বন্ধ করলে আর একটা খুলে দেন। চলো যাওয়া যাক। ওয়াও, অবশেষে একটা জায়গা খুঁজে পেলাম। এক মিনিট, কি হচ্ছে এটা সিনান? এক মিনিট সরে কি যাও। করছো বাবা? কি করছো তুমি এটা? ও গিয়ে ওর গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরুক না, আমার তাতে কি? আমাকে ইনসাল্ট করছো? ও তাই নাকি? এসো সিনান শোনা, এসো। তোমার বাবার কথায় কান দিও না, পাগল হয়ে গেছো। এটা আবার কেমন ধরনের সিচুয়েশন? যাদের কোনো গার্লফ্রেন্ড নেই তাদেরকে তো নির্বাসিত করে দিচ্ছে। হোমওয়ার্কের ভূতটা নিশ্চয়ই আবার ফিরে এসেছে। ওহো, মা চলে এসেছে। কেমন আছো বাবা? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। এসো ভেতরে এসো, কি খবর? সিনানকে আমি নিতে এসেছি। বাবা, তুমি একটু ভেতরে গিয়ে বসো। উমরান ম্যাডাম, আপনাকে নামিয়ে দিই। দরকার হবে না, আমি চলে যাব। আমার উপর এখনো রেগে আছেন? আমার কি করা উচিত? আপনাকে জড়িয়ে ধরা উচিত? না, এটা আসলে একটু বেশি হয়ে যাবে। আপনি না সারেন্ডার করতে যাচ্ছিলেন? পরিস্থিতি বদলে গেছে। দেখো, তুমি বিষয়টা বুঝতে পারছো না। সদরুদ্দিন যেখানে আছে সেখানে আমি সিনানকে পাঠাবো না। বিষয়টা খুবই সহজ। এটা আসলে আমিও বুঝতে পারছি না। কে তুমি? আমি সিনানের বাবা। আমি হচ্ছি ওর মা। নাইস টু মিট ইউ। রাস্তা থেকে সরে যাও, নয়তো আমি পুলিশ ডাকবো। রেবেকা, তুমি যাকে ইচ্ছা ডাকতে পারো, কিন্তু সিনানকে আমি ওখানে পাঠাচ্ছি না, ঠিক আছে? হ্যাঁ, সদরুদ্দিনকে যদি তোমার জীবন থেকে সরিয়ে দাও, ওটা ভিন্ন কথা। আমার লাইফে ইন্টারফেয়ার করার অধিকার তোমার নেই। তোমরা যদি এটা জানতে যে বাইরে থেকে তোমাদের দেখতে কতটা জঘন্য লাগে, আর তুমিও যদি বুঝতে পারতে কতটা সেকেলে, অভদ্র আর কুরুচিপূর্ণ একটা মানুষ তুমি। ও মাই গড, তুমি দ্বিতীয় ব্যক্তি যে আজকে এই কথাটা আমাকে বললো।
ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। রাস্তা থেকে সরে যাও। এসো বাবা, আমরা বাড়ি যাচ্ছি। তুমি যেতে পারো, সিনান এখানেই থাকবে। আমি কিন্তু এখন চিৎকার করব। আচ্ছা, করো চিৎকার। মা প্লিজ চিৎকার না করে একটু থামবে তুমি? আমি এখানে বাবার সাথে থাকবো। আমরা এখন বাড়ি যাচ্ছি বাবা। ঠিক আছে, আরো 2-1 দিন থেকে তারপর ফিরে যাই মা। কেন? এখন এখানেই ভালো লাগছে। ওই লোকটা যেহেতু ওখানে। এবার তো নিজের কানেই শুনলে রেবেকা, সিনান এখানে খুব ভালো আছে। ঠিক আছে বাবা। ও সদরুদ্দিনকে শুভেচ্ছা জানিও, ওকে আমি মিস করি, ওর জন্য মনটা খুব কাঁদে আমার। সত্যি বলতে উমরান, বিষয়টা নিয়ে আমি ভেবেছি। এটা কিছুটা অন্ধলোক মারা গেলে তার চোখ বাদামের মতো হয়ে যায় এরকম। মানে কি এটার? এর মানে যখনই আমি তাকে মেরে ফেললাম অমনি নামিক গুরুত্বপূর্ণ হয়ে গেল। ওই লোকটা যে আপনাকে ছুরি হাতে রাস্তায় তাড়া করেছিল সেটা কি ভুলে গেছেন? আমাকেও সে মেরে ফেলতে চেয়েছিল, বলিনি? তার মানে আপনি এখন নিশ্চিন্ত? একদমই না। কাউকে খুন করে তার লাশ লুকানোটা খুব অস্বস্তিকর, কিন্তু এই বদমাসটার জন্য পুলিশের কাছে সারেন্ডার করাটা আমার কাছে হাস্যকর মনে হচ্ছে। কি আর বলবো। আর একটু পরেই হয়তো আমার ধারণা ভুল প্রমাণিত হবে, তাই না? আস্তাগফিরুল্লাহ। উমরান, আমি আপনার কাছে শুধু আমার যুক্তিটা বলেছি, এটুকুই। তাসকাফা সাহেব, আপনাকে শুভরাত্রি। আমরা দুজন বরং কিছুদিন আর কথা না বলি, ঠিক আছে? মানে আপনি বলছেন আমাদের সম্পর্কটাকে দ্বিতীয় সচিবে নামিয়ে আনা উচিত? না তাসকাফা সাহেব, আমি সব সম্পর্ক ছিন্ন করে দিচ্ছি, এম্বাসি বন্ধ করে দিচ্ছি, বুঝতে পারলেন? হয়েছে এবার? আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি বড় হব না। একদমই হব না। মানে এই পৃথিবীর সমস্যাগুলো আসলে খুবই বিরক্তিকর। আসলেই বিরক্তিকর। ভাগ্য কখনোই আমার পক্ষে থাকে না বাবা। আমার জন্মই হয়েছে কষ্ট পাওয়ার জন্য। হ্যাঁ, সুইমিং পুল সহ বাড়িতে থাকা একজন কষ্টভোগী শিশু সিনান কারায়। ওহ বাবা, বাদ দাও তোমার সুইমিং পুল, ডুবে যাক ওটা। আমি শুধু একবার দূর থেকে পি করেছিলাম, দ্বিতীয়বার কখনো যাইনি। সুইমিং পুলে পি কেন করেছো? এতে নাকি কালার চেঞ্জ হয়ে যায়। আসলেই? না। তাহলে আর কি? আমাকে ওরা বোকা বানিয়েছিল, পি করা ছাড়া আর কিছু করার ছিল না। আরে এসেছো তুমি? কি ব্যাপার, মার খেয়েছো নাকি? হ্যাঁ, খেয়েছি তো। কার হাতে? সদরুদ্দিন, ওই বেটাই আমাকে মেরেছে। কি যে অবস্থা, ওর ঝামেলা আছে, ওকে নিয়ে ঘাটাঘাটি করবে না। আমি হেরে যাচ্ছি ফেরিহা। যাকেই আঁকড়ে ধরতে চাই সেই হাত থেকে ফসকে যায়। এখন তুমি আমার ভরসা। অবশ্যই, চিন্তা করো না। যদিও তুমি আমার দিকে মনোযোগ দাও না, এই জন্য ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। আচ্ছা, যাই হোক। আসলে কি, আমি তোমাকে একান্তে ভালোবাসতেই পছন্দ করি। তবে কালকে আমি তোমাকে আমার বাবা আর মায়ের সাথে দেখা করানোর জন্য নিয়ে যাব। মানে এই বিষয়টা কোত্থেকে আসলো? আর একজন মহিলা তোমাকে দেখলে কি হবে? কোনো মহিলার যদি আমার চুল আর মুখ দেখে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে যায়? আরে একদমই হবে না, মোটেই হবে না। আমার মা খুবই আধুনিক একজন মানুষ, বুঝেছো? তাছাড়া আগেও আমার সাথে এমন মেয়ে মা দেখেছে। হাই স্কুলে তখন তো আমরা অনেক ছোট ছিলাম, ওই আর। বলতে হবে না। তুমি আমাকেও যে তোমার এই মূল্যবান সংগ্রহের অংশ করে নিয়েছো, এজন্য অনেক ধন্যবাদ। কিসের মধ্যে তুমি কি বলছো? হ্যাঁ, আগে তুমি আমাদের বিষয়টা সামলাও। আচ্ছা, এরপর তোমার ফ্যামিলির সাথে দেখা করা যাবে, ঠিক আছে? আমি যে ডালটাই ধরি সেটাই ভেঙে যায়, যে বন্দরেই নোঙর ফেলি ঝড়ে উড়ে যায়।
মোজা যেটাই পরি বুড়ো আঙ্গুল ফুটো হয়ে যায়, যে স্যান্ডেলই পরি বেলটা সবার আগে ফাটে। অবিশ্বাস্য ব্যাপার। তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে যন্ত্রণাদায়ক নির্যাতন হলো ভালোবাসা? ভালোবাসা, চেতনা সবচেয়ে বড় শত্রু। আমি বুঝতে পারি না বাবা, একজন মানুষ কেন নিজের সাথে এমন করবে? মানে কেন সে এমন কিছুর পিছনে ছুটবে যা এতটা কষ্ট দেয়, সেটাও এত আকাঙ্ক্ষা নিয়ে? মানুষ খুব নির্বোধ। সকল জীবের মধ্যে সবচেয়ে নির্বোধ। আয়শার এত কাছাকাছি থেকেও তাকে স্পর্শ করতে না পারাটা খুব হাস্যকর, খুবই হাস্যকর। আমি এতটাই কেন বোকা? মানে বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে বোর হয়ে গেছি আমি খুব বোর হয়ে গেছি বাবা। সার্ত্রে ভালোবাসা সম্পর্কে কি বলেছে জানো? সে আবার কে? আহাম্মক একটা, তবে সে ভালো কথাই বলেছে। ভালোবাসা দুজন মানুষের চেতনাকে এক করার একটা প্রচেষ্টা, তবে এটা নিষ্ফল প্রচেষ্টা। মানে মানুষ তার নিজের চেতনার কাছেই বন্দী থাকে। এসব বাজে কথা। চুপ করো নিষেধ, আমার মাথা ধরে যাচ্ছে। আমার মাথা ধরে যাচ্ছে। একটা খারাপ খবর আছে বস। কি করেছেন এসব? বিষয়টা কি এহসান? বাহারি আমাদের লোকদের সাথে ডিল করেছে, ফাইলগুলোর বিনিময়ে সদরুদ্দিনের মুক্তি চেয়েছে। এই কি কি বলছো তুমি? কি? আমি এটা জানলাম না কেন? ঘটনাক্রমে জানতে পেরেছি আপনাকে নিয়ে ওরা খেলছে বস। কিন্তু এটা তো অসম্ভব। এহসান, বলুন বস। এই লোকগুলো আমাকে ভালোবাসে না, তোমার কি মনে হয়? আচ্ছা এখন কথা শোনো, তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি। আমি যাই, গিয়ে মুস্তফার মুখোমুখি হই, বলবো আমি আপনার একমাত্র বোনের প্রেমে পড়ে গেছি। এতটাই প্রেমে পড়েছি যে এই প্রেমের কারণে যে কোনো সময় মরেও যেতে পারি আমি। এখন সিদ্ধান্তটা শুধু তোমার হাতে। চাইলে তুমি রাগ করতে পারো, চাইলে গালিও দিতে পারো, চাইলে রাগ নাও করতে পারো, কিন্তু সত্যিটা হলো যা বলেছি সেটাই। কেমন? খুবই দারুণ হবে। এটা আসলে তোমার মতো ইয়াং লোকদেরই মানায়। আর এরপরেই আমরা আমার মায়ের কাছে যাব, তার হাতে আলতো করে চুমু খাবো, তারপর ব্যাস হিসাব শেষ। ওহ, এখানেই থামো। কেন? প্রথমত আমি এই হাতে চুমু খাওয়ার ব্যাপারটা একদমই মানতে পারি না। এভাবে মানুষের কাছে কেন আমাকে মাথা নত করতে হবে? ওনারা তো আমাদের বয়সে বড়। আচ্ছা, মানে কিসের ভিত্তিতে, কোন কারণে? এটা আসলে নৈরাজ্যবাদেরও তো একটা লিমিট থাকে। আলটিমেটলি তোমাকে তোমার মায়ের হাতে চুমু তো খেতেই হবে। ঠিক আছে, কিন্তু একেবারে আমার নীতির বাইরে হয়ে যাবে কাজটা, বুঝেছো? শোনো ফেরিহা, আমাদের মতাদর্শ কেন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না সেটা কি জানো? কেন? কারণ আমরা আমাদের কালচার ভুলে যাচ্ছি। আমরা যদি সমাজের রীতিনীতি, ঐতিহ্য এবং পূর্বপুরুষদের মূল্যবোধ অস্বীকার করি, তাহলে সমাজও আমাদের অস্বীকার করবে। আচ্ছা ঠিক আছে, অস্বীকার করতে দাও তাহলে। সমাজ আমাকে গ্রহণ করবে কি করবে না সেটা নিয়ে আমার একদমই মাথা ব্যথা নেই। তাছাড়া আমি কোনো মতাদর্শ ছড়ানোর চেষ্টা করছি না, আমি জাস্ট বিরক্ত। আমি মূলত এইসব ব্যাপারে একদম বিরক্ত। কারে কি বোঝাই? বিষয়টাকে তুমি এত বড় করছো কেন? তোমাকে শুধু আমি আমার মায়ের হাতে চুমু দিতেই বলেছি, ব্যাস। আচ্ছা দিও না, দিও না, চুমু দিও না। আমার মাকে চুমু দিতে হবে না। আরে আমি কি পাগলের পাল্লায় পড়লাম রে ভাই? আরে তুমি তো দেখছি সবকিছুতেই দোষ খুঁজে বেড়াও। এত দোষ খুঁজলে হবে কিভাবে? আরে আমি নিজেই তো আনাতোলিয়া থেকে উঠে আসা। আমার নাম জুলফিকার।
আমার নিজেরও তো একটা কালচার আছে, আমি তোনচালির লোক, জানো না? ঠিক আছে, এগুলো সবই উপরে দেখানোর বাহ্যিক রূপের ব্যাপার, এগুলো আমাকে একদম মানায় না। আচ্ছা ঠিক আছে, চলো চা বানিয়ে খাই। ওই তো চার কেতে বানিয়ে খাও।